ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি এর দুইটি গুরুত্বপূর্ণ টপিক হলো কোম্পানির কর নির্ধারণ, আরেকটি হচ্ছে আহ, অংশীদারি ব্যবসায়ের কর নির্ধারণ। অংশীদারি ব্যবসায় কর নির্ধারণ এবং কোম্পানির কর নির্ধারণ, এখান থেকে আমরা জাস্ট 5টি করে ম্যাথ করব। যে অংশীদারি থেকে 5টি ম্যাথ করব, কোম্পানির কর নির্ধারণ থেকে 5টি ম্যাথ করব। এই 5টি ম্যাথের মধ্যে আমাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে। এই 5টি করে ম্যাথ করলে যে কোনো ধরনের ম্যাথ আসলে আশা করা যায় এখান থেকে আমরা করে আসতে পারবো। এই 5টি ম্যাথের মধ্যে আমরা আহ, এই 5টি ম্যাথ থেকে আমরা যে আইটেমগুলো শিখবো, এই আইটেমগুলো দিয়ে অসংখ্য ম্যাথ করা যাবে। আজকের ক্লাসে আমরা জাস্ট একটা দুইটা ম্যাথ করব। করার পরে আমাদের বই থেকে এই নিয়মের যত অঙ্ক আছে মিনিমাম 40-50টা ম্যাথ সলভ করতে পারবো আমরা বই থেকে বা সাজেশন থেকে সলভ করব। এবং যদি দুই একটা এন্ট্রি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে হেল্প নিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিব বা মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে সলভ করে নিব। সবাই একটু হার্ড অ্যান্ড চেষ্টা করবেন, অঙ্কগুলো খুবই সহজ। এখান থেকে আমাদের 30 মার্কের ম্যাথ হইতে পারে দুই চ্যাপ্টার থেকে, অথবা 20 মার্কের ম্যাথ হইতে পারে। তাহলে এখান থেকে কিন্তু দুইটি ম্যাথ হইতে পারে অথবা তিনটি ম্যাথও হইতে পারে। তাহলে সবাই একটু ভালোভাবে খেয়াল করব। দেখো এখানে করণীয়র মধ্যে আমাদের থাকবে হলো মোট আয় নির্ণয়, আরেকটা হচ্ছে কর দায় নির্ণয়। কোম্পানির কর নির্ধারণের ক্ষেত্রে আমাদের দুইটি জিনিস জানতে হবে, একটা হচ্ছে মোট আয় নির্ণয় করতে হবে, আরেকটি হচ্ছে কর দায় নির্ণয় করতে হবে। মোট আয় নির্ণয় করার জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। ইনফরমেশন গুলো দুই তিনটা রিডিং পড়তে হবে। তাহলে এভাবে লিখবো: করদাতা, তারপর আয় বর্ষ, কর বর্ষ, মোট আয় নির্ণয়। তাহলে আমরা এই যে এখানে অসংখ্য এন্ট্রি দিছি, আমি এন্ট্রি গুলো আমরা কয়েকবার রিডিং পড়বো। পড়লে আশা করা যায় খুব সহজেই করা যাবে। দেখো এখানে বলছে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। তাহলে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভটা আমরা দ্বিতীয় ঘরে বসাবো। এরপরে অন অনুমোদনযোগ্য খরচ সমূহ, কিছু খরচ রয়েছে যেগুলো অননুমোদনযোগ্য, এই খরচগুলো আমরা এখানে লিখবো। যেমন এখানে রয়েছে দান, সকল প্রকার জরিমানা, আয়, সকল প্রকার মূলধন জাতীয় ব্যয়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। আয়কর প্রদান, আয়কর মালিকের ব্যক্তিগত খরচ। সকল প্রকার সঞ্চিতি, যেমন আয়কর সঞ্চিতি, কুড়ির সঞ্চিতি, অবচয় সঞ্চিতি। তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, কোনো সম্পত্তি ক্রয়। অবচয়, অবচয়ের ক্ষেত্রে আমাদের এখানে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। অননুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য অবচয় দেওয়া থাকবে, এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে অননুমোদনযোগ্য অবচয়। যেমন কিভাবে থাকতে পারে, ধরো বলা থাকবে যে অবচয় 30,000 টাকা, বলা থাকবে যে অবচয়, কোশ্চেনে বলে দিল অবচয় 30,000 টাকা, আর সমন্বয় বলে দিল অনুমোদনযোগ্য অবচয়, অনুমোদনযোগ্য অবচয় 20,000 টাকা। তাহলে অবচয়ের টাকা হচ্ছে 30,000, তার মধ্যে বলছে অনুমোদনযোগ্য অবচয় 20,000। তাহলে অনুমোদনযোগ্য 20,000 বাদ দেওয়ার পরে কত থাকে এখানে? তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? রাহা, অবচয়টা লিখবো হচ্ছে কি, মোট অবচয় হচ্ছে তিরিশ অবস্থায় হাজার 30,000। 30,000 থেকে আমরা অনুমোদনযোগ্য অবচয় 20,000 বিয়োগ করব। তাহলে বিয়োগ করার পর যেটা থাকবে এটাই হচ্ছে 10,000। অননুমোদনযোগ্য অবচয় হবে। তারপরে প্রাথমিক খরচ অবলিক গবেষণা ব্যয়, ঋণপত্রের সুদ, আইন খরচ, শুল্ক ফাঁকির জন্য, ফাইল ও জরিমানা, অনুদান, দাতব্য ফান্ডে দান, ঋণের জন্য দালালি। এন্ট্রিগুলো আমরা মুখস্থ করব না, জাস্ট 3-4 বার রিডিং করে নিব। তাহলে আমি অঙ্কে গেলাম, অঙ্কে গেলে পরে এগুলো আমরা অঙ্কের থেকে বুঝলে আরো সুবিধা হবে। ঠিক আছে,
সরাসরি অঙ্কে চলে গেলাম আমরা, যে অঙ্ক থেকে আমরা এগুলো প্র্যাকটিস করি। তাহলে আমাদের একটু সবাই এই যে এখানে একটু কয়েকটা একটু আমরা মুখস্থ করি। এটা একটু মুখস্থ করি, যেমন কি হচ্ছে দান, তারপরে কি আসবে, সকল প্রকার কি বলেন, জরিমানা। সকল প্রকার জরিমানা, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, চার পাঁচটা এন্ট্রি একটু মুখস্থ করি আমরা। আয়কর, আর এই যেটা সকল প্রকার সঞ্চিতি, প্রাথমিক খরচ, এই এন্ট্রিগুলো একটু দেখেন সবাই। তাহলে কি দান, সকল প্রকার জরিমানা, আয়কর, সকল প্রকার সঞ্চিতি, বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে প্রাথমিক খরচ। তাহলে এই এন্ট্রি গুলোতেই বেশিরভাগ আমাদের দেওয়া থাকে কোশ্চেন। তাহলে আমরা একটা অঙ্ক দেখি, একটা অঙ্কের মাধ্যমে আমরা, আর বিশেষ করে আমাদের এই যে এখানে যে টিকাটা লিখে দিছি, এইগুলো একটু ভালোভাবে পড়লেই, আপনার ওইগুলো না পড়লে হবে, এই টিকার মধ্যেই সব লিখে দেওয়া আছে। দেখো এই যে এখানে বলছে 1 নম্বর টিকা বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে বলছে প্রাথমিক খরচ, নতুন সম্পত্তি ক্রয়, মূলধন জাতীয় ব্যয় বিধায় অনুমোদনযোগ্য ব্যয় নয়। অনুমোদনযোগ্য ব্যয় না মানে এগুলো হচ্ছে অননুমোদনযোগ্য ব্যয়। অননুমোদনযোগ্য ব্যয়। তাহলে এখান থেকে আমরা একটু মুখস্থ করি কি কি অননুমোদনযোগ্য ব্যয়: বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, নতুন সম্পত্তি ক্রয়। তারপরে বলছে যে বর্তমানে দান অনুমোদনযোগ্য নয়। অনুমোদনযোগ্য নয় মানে এটা হচ্ছে অননুমোদনযোগ্য খরচ। ব্যয়। আইন ভঙ্গের জরিমানা অনুমোদনযোগ্য নয়। কোনো কিছু কোনো কিছু না থাকিলে, কোনো কিছু বলা না থাকিলে আইন ভঙ্গের জরিমানার সাথে কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে আইন ভঙ্গের জরিমানা, ধরে নিয়ে অননুমোদনযোগ্য খরচ লিখবো। ধরো শুধু জরিমানা লেখা আছে, শুধু জরিমানা লেখা আছে, শুধু জরিমানা লেখা থাকলে আমরা এটা ধরে নিব যে এই জরিমানাটা আইন ভঙ্গের জন্য হয়েছে, এজন্য এটা হচ্ছে অননুমোদনযোগ্য খরচ। জরিমানা। জি হ্যাঁ, স্যার। জরিমানা। তাহলে এই যে এখানে এই এন্ট্রিটা একটু ভালো করে খেয়াল করব। করকে বিক্রয় কর ধরা হলে অনুমোদনযোগ্য। কর, করকে আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে যে শুধু যে করটা বলা থাকবে, এই করটাকে আমরা দুই ভাবে লিখতে পারবো। করকে বিক্রয় কর ধরা হলে অনুমোদনযোগ্য, কিন্তু বিক্রয় কর ধরা না হলে অননুমোদনযোগ্য হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই করের সাথে কোনো কিছু বলা না থাকিলে কি করতে পারবা, তুমি অঙ্কে অন্তর্ভুক্ত করতে পারবা, অথবা অঙ্ক থেকে বাদ দিতেও পারবা। তাহলে আমি যদি অঙ্কে অন্তর্ভুক্ত করি, তাহলে কি করার, কি টিকা দিতে হবে, যে করকে বিক্রয় কর ধরা হলো না বিদায় অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করা হলো। করকে বিক্রয় কর না ধরে অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করবা। আর যদি করকে বিক্রয় কর ধরো, তাহলে এই খরচটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে। জি স্যার। জি স্যার। নতুন পণ্য বিশেষ বিজ্ঞাপন খরচ মূলধন জাতীয় বিদায় অনুমোদনযোগ্য নয়। ধরে ধরে নেওয়া হলো বিশেষ বিজ্ঞাপন নতুন পণ্যের জন্য করা হয়েছে। মালিকের কোনো ব্যক্তিগত খরচ অনুমোদনযোগ্য নয়। তাহলে মালিকের কোনো ব্যক্তিগত খরচ থাকলে এগুলো হচ্ছে আমরা অননুমোদনযোগ্য খরচে অন্তর্ভুক্ত করব। তারপরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, দাতব্য প্রতিষ্ঠানে দান অনুমোদনযোগ্য নয়। তাহলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, দাতব্য প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য অননুমোদনযোগ্য ব্যয়। ব্যয়। তাহলে এই, আর এই যে এখানে এগুলা আরেকটা, এই যে এটা একটু বললেই হবে, আরগুলো আমরা একটু পরে শিখি। কর্মচারীকে উপহার বর্তমানে কি অননুমোদনযোগ্য খরচ। কর্মচারীকে উপহার বলতে এখানে আসবে, যেমন ধরো থাকতে পারে হচ্ছে বৈশাখী ভাতা প্রদান। তাহলে বৈশাখী ভাতা অথবা যে কোনো ভাতা উপহার, এগুলো হচ্ছে কি অননুমোদনযোগ্য অননুমোদনযোগ্য খরচ। খরচ। আর এই দুইটার নোট একটু ভালোভাবে খেয়াল করবো আমরা, যেমন হচ্ছে আচ্ছা পাট্টা স্যার। প্রাপ্তি, অন্যান্য আয়, কমিশন প্রাপ্তি, মোট লাভ, কারবারি আয়, তাই অকারবারি আয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কি বাট্টা প্রাপ্তি, অন্যান্য আয়, কমিশন প্রাপ্তি, মোট লাভ,
এই চারটে এন্ট্রি আমাদের হচ্ছে কারবারি আয়, তাই আমাদের এগুলো কি অকারবারি আয়ের অন্তর্ভুক্ত হবে না। এগুলো হচ্ছে আমরা লাভ লোকসান হিসাবে দেখাইছি, এগুলো হচ্ছে কারবারি আয়, এজন্য এখানে আর দেখাতে হবে না। তারপরে শেয়ার অধিহার অকারবারি আয়, তাই কারবারি আয়ের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, আমরা একটা অঙ্কে গেলে এগুলো ডিটেল বুঝতে পারবো। দেখো এখানে এভাবে ম্যাথটা দেওয়া থাকবে, আমাদের কোশ্চেনের যে ম্যাথটা, ম্যাথটা হচ্ছে এভাবে দেওয়া থাকবে। যেমন এখানে সমস্যা 1, এইচ কোম্পানি লিমিটেড তার পরিশোধিত মূলধনের হস্তান্তর করে এর 2024 সালে 30শে জুন সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। তাহলে এখানে বলছে এইচ কোম্পানি লাভ লোকসান হিসাব 30 জুন 2024 সালের সমাপ্ত বছরের জন্য। তাহলে আমাদের এই যে এখান থেকে খরচগুলা বাছাই করে নিয়ে আসতে হবে কোন খরচগুলা আমাদের অন্তর্ভুক্ত হবে। যেমন এইখানে আমাদের বেতন ও মজুরি, বেতন ও মজুরি সাধারণ খরচ। এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, কারণ এটা হচ্ছে জি আমরা স্যার। লাভ ক্ষতি হিসাবে অন্তর্ভুক্ত আসবে না। করছি, এটা আসবে না। জি তারপর স্যার। হচ্ছে সাধারণ খরচ, এই সাধারণ খরচের মধ্যে যদি কোনো কিছু যুক্ত থাকে তাহলে আসবে, না থাকলে এটা অনুমোদনযোগ্য খরচ। শুধু বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপনটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। আর আমাদের অঙ্কে আসবে কি, যদি এই অনুমোদনযোগ্য। বিজ্ঞাপনের সাথে যদি বিলম্বিত বলা থাকে তাহলে বিলম্বিত এটা বিজ্ঞাপন। আসবে। বিলম্বিত বিজ্ঞাপন যতটুকু থাকবে এতটুকু আসবে। তারপরে হচ্ছে অফিস ভাড়া, এটাও হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, এটাও আসবে না। গবেষণা ব্যয়, এটা আমাদের আসবে। তারপরে অবলেখকের দস্তুরি, এটাও আসবে। শ্রমিকের ক্ষতিপূরণটা অনুমোদনযোগ্য খরচ, এটা আসবে না। ছাপা মণিহারি, এটাও আসবে না। এই যে কর, এসব এই খরচ। করকে আমরা কয় ভাবে লিখতে পারি বলো? দুই ভাবে। অঙ্কে অন্তর্ভুক্ত করতেও পারি, নাও করতে পারি, আমাদের ইচ্ছা দিয়ে হচ্ছে টিকা দিয়ে দিব। ভ্রমণ খরচ, এটা অন্তর্ভুক্ত হবে না। পরিচালকের ফি, এটাও অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তারপরে জরিমানা দিতে পারে। জরিমানাটা আসবে, জি জরিমানা স্যার। আসবে। কুড়িন সঞ্চিতিটা আসবে, সকল সঞ্চিতি আমাদের অনুমোদনযোগ্য খরচ, তাহলে এই সঞ্চিতি গুলো আসবে। তারপরে হচ্ছে দান, এই দানটাও অনুমোদনযোগ্য খরচ, এটাও আসবে। তাহলে আমাদের সব অঙ্কেই দেখবা এই এন্ট্রি গুলোই দেওয়া হয়েছে। তারপরে অবচয়, আর এই পাশে হচ্ছে আমাদের মোট লাভ, এই মোট লাভটা হচ্ছে আমাদের কারবারি আয়, এটা অন্তর্ভুক্ত হবে না। শেয়ার অধিহারটা আসবে, লভ্যাংশ আসবে, শেয়ার হস্তান্তর ফি আসবে, ভগ্নাবশেষ বিক্রয় আসবে, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ আসবে। কমিশন প্রাপ্তি, এটা কি বলো? স্যার এটা এটা আসবে না। এটা হচ্ছে আমাদের কি, অনুমোদনযোগ্য। এটা হচ্ছে আমাদের কারবারি আয়, সরি, এটা হচ্ছে আমাদের আহ কমিশন প্রাপ্তিটা হচ্ছে আমাদের আহ, কি খরচ এটা, কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের লাভ ক্ষতি হিসাবে এটা আমরা অন্তর্ভুক্ত করছি, এই জন্য এটা আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না। যেমন এই যে এখানে আমরা যে দেখাইলাম কিছুক্ষণ আগে, দেখো এই যে এখানে আচ্ছা লাস্টে বার্তা বলছেন প্রাপ্তি, অন্যান্য আয়, কমিশন স্যার। প্রাপ্তি, তারপরে মোট লাভ, কারবারি আয়, তাই অকারবারি আয়ের অন্তর্ভুক্ত হবে না। তারপরে হচ্ছে এই অঙ্কে আমরা কিন্তু অনেকগুলো এন্ট্রি ইনক্লুড করে দিয়েছি, এই অঙ্কটা যদি ভালোভাবে করতে পারো তাহলে অসংখ্য অঙ্ক করা যাবে। তারপর আমাদের এই যে গবেষণা খরচ 2 বছরের জন্য প্রদত্ত হয়েছে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা 18,000 টাকা এই সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এটা কি অনুমোদিত বলছে না অননুমোদিত বলছে বলো? অননুমোদিত স্যার। অননুমোদিত বলছে, এই যে এখানে দেখো কি বলছে, অনুমোদিত অনুমোদিত স্যার। অনুমোদিত বললে এটার আর কোনো কাজ নাই, যদি অননুমোদিত বলে তাহলে কাজ হবে। আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 9,000 টাকা। তাহলে দেখো এই যে অবচয়, এখানে অবচয় রয়েছে কত টাকা, 30,000। 30,000 টাকা। এই 30,000 টাকা টোটাল অবচয়, তার মধ্যে বলছে আয়কর আইন অনুসারে নয় বাদ হাজার টাকা অবচয় অনুমোদনযোগ্য। অনুমোদন দিছে। তাহলে এই 9,000 টাকা যদি বাদ দিই তাহলে বাকি কত তাহলে বিশ থাকে, হাজার টাকা আসে। বাকি 21,000 টাকা যেটা আসবে এটা হচ্ছে অননুমোদনযোগ্য অবস্থা, এইটুকু আমাদের লিখতে হবে। ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে বিজ্ঞাপন খরচ পাঁচ 5 বছরের বছরের জন্য জন্য প্রদত্ত। প্রদত্ত হয়েছে।
তাহলে এই যে এখান থেকে বিলম্বিত বিজ্ঞাপন সৃষ্টি হবে। উপরে আমরা দেখি বিজ্ঞাপন খরচ কত আছে আমাদের। দেখো বিজ্ঞাপন খরচ কত আছে। 20,000। এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা আমরা দিছি হচ্ছে কয় বছরের জন্য? 5 বছরের জন্য বিশ স্যার। হাজার টাকা আমরা লিখছি হলো 5 বছরের জন্য। তাহলে আমরা কি করব? 20,000 ভাগ হচ্ছে 5। আর আমরা কয় বছর বেশি দিলাম? এই অঙ্কটা হচ্ছে আমাদের 1 বছরের জন্য। তাহলে 1 বছরের খরচ হবে। 1 বছরের খরচ হয়ে গেলে আর বাকি কয় বছর থাকে? 5 বছর 4 বছর। থেকে 1 বছর খরচ হয়ে গেল। তাহলে বাকি থাকে হলো 4 বছর। এই 4 বছর হচ্ছে আমাদের বিলম্বিত। তাহলে বিজ্ঞাপন খরচ যদি 4 বছর বলা থাকে, তাহলে কিভাবে করব আমরা? বিজ্ঞাপন খরচ সাপোজ চার ভাগ বছর 4 × 3। তাহলে এই যে 4 দিয়ে ভাগ করব। এর ভিতর থেকে 1 বছর বাদ দেবো, 1 বছরের খরচ হয়ে গেছে। বাকি 3 বছর হচ্ছে আমাদের বিলম্বিত। বুঝতে পারছি? জি স্যার। যদি বিজ্ঞাপন খরচ 2 বছর বলা থাকে কি করব? 20,000 ভাগ 2 বিশ × 9। হাজার ভাগ 2 গুণন হচ্ছে 1। তাহলে এটা হলো বিলম্বিত বের হবে। তারপরে সাধারণ খরচের মধ্যে আরেকটা এন্ট্রি রয়েছে, সাধারণ খরচের মধ্যে এত টাকা প্রাথমিক খরচ যুক্ত প্রাথমিক রয়েছে, খরচের তাহলে প্রাথমিক অন্তর্ভুক্ত। খরচটা আসবে। তাহলে আমরা দুইটা টাকার ঘর দিয়ে ঘরটা নাবো। এই যে ভাবে দুইটা টাকার ঘর দিয়ে ঘরটা নাবো। সবাই ঘরটা নয়। দুইটা টাকা উপরে একটু জায়গা রাখবেন, জায়গা রেখে ঘরটা না। দুইটা টাকার ঘর দিয়ে ঘটানোর উপরে কিন্তু সব লিখতে হবে। উপরে আমাদের কি কি লিখতে হবে? উপরে লিখতে হবে হচ্ছে কোম্পানির নাম, আয় বর্ষ, কর বর্ষে যেভাবে লেখো উপরে। তাহলে লেখার জন্য এবং ঘটনানোর জন্য কিছু সময় দিলাম, সবাই একটু লেখো। লেখার পরে লেখা হলে আমাকে বলো, এই পর্যন্ত লেখো। তাহলে আমরা এভাবে লিখবো, কোম্পানির নাম, তারপর আয় বর্ষ 2023-24, কর বর্ষ 2024-25, মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। তাহলে বিবরণ টাকা টাকা লেখার পরে আমরা লিখবো হচ্ছে লাভ ক্ষতি হিসাব অনুযায়ী মোট লাভ। এই যে লাভ লোকসান হিসাব অনুযায়ী মোট লাভ। এই মোট লাভটা আমরা কোথায় পাবো? মোট লাভটা আমরা আমাদের কোশ্চেনে পাবো। যে মোট লাভটা আমরা এই যে এখানে পাবো। দেখো, মোট লাভের জন্য আমরা আমাদের যে অঙ্কটা রয়েছে, এই যে এখানে মোট লাভ হচ্ছে 1,80,000 টাকা হবে। 1,80,000 টাকা আমার মিস্টেক হয়েছে এখানে লেখা। মোট লাভ কত হবে তাহলে? 1,80,000। তাহলে মোট লাভটা 1,80,000 লিখবো। লেখার পর লিখবো হচ্ছে বাদ অননুমোদনযোগ্য যোগ, সরি, যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। এখন অননুমোদনযোগ্য খরচ সমূহের ভিতরে কোন খরচগুলো আসবে, এটার একটা স্ট্রাকচার আমরা এই যে এখানে দিয়ে দিয়েছি। যে এখানে এখানে আসবে দান, সকল প্রকার জরিমানা, সকল প্রকার মূলধন জাতীয় ব্যয়, তারপর সকল প্রকার সঞ্চিতি। এগুলো হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই কোশ্চেনে পড়লাম। তাহলে আমাদের আজকের যে কোশ্চেনটা, এই কোশ্চেন থেকে আমাদের কি কি আসে এটা আমরা একটু খেয়াল করি। যে আজকের কোশ্চেন হচ্ছে যে এটা আমাদের, তাহলে এখান থেকে আমাদের কি বেতন, মজুরি ও বেতন এটা আসবে না। সাধারণ খরচ, এই সাধারণ খরচের মধ্যে সমন্বয় একটা এন্ট্রি বলছে। সাধারণ খরচের মধ্যে কি আছে, এই যে এখানে দেখো দুইটা এন্ট্রি বলছে সাধারণ খরচের সাথে, এটা একটা আর এই যে এটা একটা। এটা তো কি বলছে, এটা কি বলছে, অনুমোদিত বলছে না? স্যার। বলো। জি স্যার। সাধারণ খরচের মধ্যে এটা কি অনুমোদিত বলছে, তাহলে অনুমোদিতটা তো আমাদের অন্তর্ভুক্ত হবে না, আমাদের হবে অননুমোদিত। অননুমোদনযোগ্য খরচ। তাহলে এটা বাদ। আরেকটা বলছে সাধারণ খরচের মধ্যে 8,200 টাকা প্রাথমিক খরচ যুক্ত রয়েছে। এই প্রাথমিক খরচটা লেখো। প্রাথমিক খরচটা হচ্ছে আমাদের আহ মূলধন জাতীয় ব্যয়, এই জন্য এটা আমাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা সরাসরি বসাই প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কত টাকা যুক্ত রয়েছে? 8,000 স্যার। 8,000। প্রথম ঘরে লেখো প্রাথমিক খরচ 8,000 কত? 8,200। প্রাথমিক খরচ হচ্ছে 8,200। তাহলে আমরা এটা প্রথম ঘরে প্রাথমিক খরচ মূলধন খরচ মানে যেন কি? মুনাফা আর মূলধন খরচের ভিতর পার্থক্য জানে কি? যেগুলো স্থায়ী, মানে একাধিক বছরের জন্য হয়, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়।
আর যেগুলো মানে সীমিত সময়ের জন্য, এগুলো হলো মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। একাধিক বছরের জন্য যেগুলো হবে ওগুলো হলো মূলধন জাতীয়। প্রাথমিক খরচ বলতে কি, একটা ধরো কনস্ট্রাকশন কাজে যদি আমি ধরি, এই কনস্ট্রাকশন কাজের প্রাথমিক খরচ কি, ইট বালু সিমেন্ট, তারপরে হচ্ছে রড, এগুলো আমাদের কতদিন সুবিধা দিবে? 1 বছর 2 বছর। 1 বছর? একটা বিল্ডিং এ আমি একটা ইট লাগাইলাম, এই, 1 বছর সুবিধা দিবে? না না না, রড, এরা তো যতদিন বিল্ডিং ওই এর বিল্ডিং বিল্ডিং থাকবে। রড রড কিনলাম, 1 বছর সুবিধা দিবে? না আমি না না। আমি শেষ হয়ে যাবো, কিন্তু এগুলো আমাদের ফ্যাসিলিটি দিতেই থাকবে। এটাকে জি বলা স্যার। হলো প্রাথমিক খরচ। এটা হলো মূলধন জাতীয় ব্যয়। ও তাহলে এখানে সব মূলধন জাতীয় যেগুলো হ্যাঁ, 1 বছরের মূলধন ভিতরে জাতীয়, ওই যে ওগুলা। অননুমোদনযোগ্য কিছু খরচ আছে আবার, ওই চারটা ভালোভাবে পড়তে হবে। এরপরে আমাদের কি, তাহলে আমরা এটা লিখলাম, এটা আমাদের হইলো। এরপরে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের সাথে আমরা আসবে। দেখবো বিলম্বিত আছে কিনা। জি স্যার, বিলম্বিতটা 5 বছর আমাদের হইলো, দিছে। বিলম্বিত 5 বছরের। বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয়, মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই যে এখানে দেখো বিজ্ঞাপনের কথা বলছে, বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাহলে বিলম্বিত কত হবে? 16,000। তাহলে বিলম্বিতটা আমরা কিভাবে বের করব? বিলম্বিত পাঁচ, বিজ্ঞাপন, ভাগ 5 গুণন 4। বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে আমরা সরাসরি লিখবো এই যেভাবে, লেখো বিলম্বিত বিজ্ঞাপন 20,000 ভাগ হচ্ছে 5 গুণন হচ্ছে 4। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আমাদের বের হলো কত টাকা? 16,000 16,000। টাকা। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি জাতীয় হইলো? বিলম্বিত বিজ্ঞাপন। অননুমোদনযোগ্য। এই বিজ্ঞাপনটা আমাদের আরো কয় বছর সুবিধা দিবে? 4 বছর সুবিধা দিবে। 1 বছর খরচ হয়ে গেল, আরো 4 বছর থাকবে। এটা হচ্ছে মূলধন জাতীয়, এটাও মূলধন জাতীয়। ঠিক আছে? জি স্যার। এই দুইটা জি। সব সময়। অনুমোদন যোগ্য খরচ সমূহ মানে হচ্ছে ভবিষ্যতে যেগুলো সুবিধা দিবে ওগুলা। না, ওইটা মনে রাখা যাবে না, আমরা যে চারটা দিছি চারটা মনে রাখতে হবে। প্লাস হচ্ছে এই চারটার পাশাপাশি আমাকে মনে রাখতে হবে হলো কি, এই যে দেখেন, এই যে দান, দান তো আমাদের কিছুদিনই এ দান মানে আমি এখন দান করলাম এখনই শেষ। জি। জরিমানা, এটাও তো এখনই, জরিমানা এগুলো দিলাম দিবি এখনই আছে। শেষ। আর তারপর সকল প্রকার মূলধন জাতীয় ব্যয়, এই যে, তারপর বিলম্বিত বিজ্ঞাপন। ঠিক আছে, রাহা ওইভাবে বোঝা যাবে না। জি স্যার, জি স্যার। আমি যে চারটা দিয়েছি এই চারটা একটু একবার রিডিং পড়তে হবে, আচ্ছা স্যার। তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে। আর তারপরে আমি পাশাপাশি অ্যানালাইসিস করে দিতেছি, এই এন্ট্রি গুলা সেম এভাবেই থাকবে, চেঞ্জ হবে না। যেমন এই যে দুইটা এন্ট্রি আমরা বসাইলাম, একটা হচ্ছে কি প্রাথমিক খরচ, আর একটা অনেক হচ্ছে খরচ বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপন। তাহলে এই দুইটা দেখা মাত্রই আপনি বলবেন যে দুইটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়, এজন্য অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করা হলো। হচ্ছে। ঠিক আছে? জি আমি জি স্যার। কিন্তু মুখস্থ করে দেওয়ার চেষ্টা করতেছি। অফিস ভাড়া, অফিস ভাড়ার সাথে আমাদের কোনো কিছুই বলা নাই এখানে। তাহলে অফিস ভাড়াটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, এজন্য এটা আসবে না। গবেষণা খরচ, গবেষণা খরচ ওটা এই আসবে না। গবেষণা খরচটা আমাদের আবার সাধারণত একাধিক বছরের জন্য হয়, সমন্বয় আবার দেখতে হবে। এই দুই যে বছরের জন্য গবেষণা প্রদত্ত। দুই একাধিক বছরের বছরের জন্য। জন্য হইলেই এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই কয় বছরের জন্য হয়েছে? 2 বছর। 2 বছর। তাহলে গবেষণা ব্যয়টাও দুই হচ্ছে আমাদের বছর লিখতে হবে। এটা হচ্ছে আমাদের কি খরচ? মুনাফা জাতীয়, মূলধন মূলধন। মূলধন জাতীয় ব্যয়। তাহলে লেখো গবেষণার খরচটা, গবেষণা খরচ, গবেষণার খরচ হচ্ছে ভাগ আমাদের 2 গুণন 1। 18,000 টাকা দেওয়া আছে। এক, কয় বছর চলবে? 18,000 টাকা দেওয়া আছে, কয় বছর চলবে বলো? 2 বছর চলবে। দুই আর বছর। 1 বছরের এন্ট্রি তাহলে এই যে দুই টাকা দিয়ে হবে। ভাগ, আর 1 বছরের খরচ হয়েছে 1 বছর বেশি থাকবে। এই যে 1 বছর, যদি আমাদের 3 বছর চলতো তাহলে কি করতাম? গবেষণার ভাগ খরচ তিন 3 বছরের জন্য, গুণন 2। তাহলে লিখতাম হচ্ছে ভাগ দিতাম 3 দিয়ে, 1 বছরের খরচ, খরচটা বাদ দিয়ে 2 দিয়ে গুণ দিতাম। ঠিক আছে? জি স্যার। তাহলে জি এই তিন, স্যার। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, গবেষণা খরচ, এই তিনটায় আমাদের কি হইলো? মূলধন জাতীয় ব্যয়। ব্যাংক। এই তিনটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, জি স্যার। তারপরে আমাদের অবলেখকের দস্তুরি। অবলেখকের ওকে। দস্তুরি মানে এটা হচ্ছে, দস্তুরির বাংলা হচ্ছে কি? দস্তুরির বাংলা কি বলো? দস্তুরি বাংলা হচ্ছে, দস্তুরি হচ্ছে বাংলা শব্দ। বই আর প্রস্তুত নাই। দস্তুরি হচ্ছে বাংলা, এর ইংলিশ হচ্ছে কমিশন। কমিশনের সাথে আমরা সবাই পরিচিত। কমিশনের সাথে পরিচিত না? জি স্যার। স্যার। থাকতে পারে কি অবলেখকের
কমিশন বা দস্তুরি। এখানে বাংলা লিখে দিচ্ছে, কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি। তাহলে এখানে আমরা এটা লিখবো, এটা হচ্ছে আমাদের অবলেখকের দস্তুরি বা কমিশন। কমিশন। কমিশন এটা হচ্ছে আমাদের কি ব্যয়, এটা হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য খরচ। কত টাকা বলছে অবলেখকের দস্তুরি 9,000। কমিশন? কত? 9,000 9,000। স্যার। 9,000। তাহলে অবলেখকের দস্তুরি বা কমিশন, সাথে সাথে এন্ট্রি গুলো মুছতে হবে। এই এন্ট্রি, এই অঙ্কটার ভিতরে যেগুলো আসতেছে দেখবে, এইগুলোই আমাদের পাই অঙ্কগুলোর ভিতরেই থাকবে। এটা হচ্ছে 9,000, এটাও 9,000 না? জি স্যার। এখন তো লিখতে পারছি তো আমরা। জি স্যার। তারপরে কি আসবে আমাদের? শ্রমিকের ক্ষতিপূরণ আসবে না? ছাপ্পা মনিয়ারি আসবে না? মনে আসবে না। তাহলে করটা, কর আসবে স্যার। করকে কর আমরা 2,000 আসবে স্যার। করকে কর আমরা আসবে। কিভাবে লিখতে পারি? করকে অন্তর্ভুক্ত করতেও পারি, নাও করতে নাও পারি। করতে পারি। তাহলে করটা আমরা কি অন্তর্ভুক্ত করে দিলাম, করলেও টিকা দিতে হবে, না করলেও টিকা দিতে হবে। কি করলাম এটা বলে দিতে হবে, ঠিক আছে? কর তো প্রতি বছরই দেই, তাহলে দিয়েই দেওয়া ভালো। কর হচ্ছে কত টাকা? 3,000 টাকা। 1,000। আবার কত সময় বলা থাকবে বিক্রয় কর? বিক্রয় কর বলা থাকলে তখন আর অন্তর্ভুক্ত করা যাবে না। হবে না। বিক্রয় কর না হলে দেওয়া যাবে। কর 3,000 টাকা দিয়ে দিলাম। তাহলে লিখছো কর 3,000 টাকা। জি স্যার। তারপরে ভ্রমণ খরচ আসবে না, আসবে পরিচালনা না। আসবে না, জরিমানাটা বলো কি হবে? জরিমানা জরিমানা। তো স্যার কিছু বলা নাই সমন্বয়ে। জরিমানা কিছু বলা থাক বা না থাক আসবে। কিছু বলা না থাকলে আমরা ধরে নিব জরিমানাটা আইন ভঙ্গের জরিমানা লেখা হয়েছে। নিয়মে করে দিছিলাম না জি যে স্যার। জরিমানাটা হচ্ছে আমরা কোনো কিছু বলা না থাকলে আইন ভঙ্গের জন্য করা হয়েছে ধরে নিব জরিমানা। এগুলোর সাথে একটু টিকা লিখে দিব কয়েকটা। তাহলে জরিমানাটা লেখো। আমি আরেকবার নিয়মটা দেখাচ্ছি, দেখো। এই যে এখানে লিসা, তাহলে কি এই যে সকল প্রকার জরিমানা এই যে আসবে, জি স্যার। ও দান সকল প্রকার জরিমানা। ঠিক আছে? এই যে দান জি সকল স্যার। প্রকার জরিমানা, জরিমানাটা লিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের জরিমানার পরে আমরা কি লিখবো বলো? আমাদের আর কি আছে? কুড়ির সঞ্চিতি, তাহলে সকল সঞ্চিতি আসবে। তারপরে কি দানটাও আসবে। প্রথমেই জি স্যার আসবে। দান আসবে। তাহলে আমরা লিখবো হচ্ছে কি কুড়ির সঞ্চিতি, দান, দুইটাই লিখি। কুড়ির সঞ্চিতি, দান, দুইটাই লেখো। কুড়ির সঞ্চিতি, দান। তারপরে অবশ্যই কি আসবে এই অঙ্কে? আসবে স্যার, প্রতি বছরই তো অবশ্যই হয়। কুড়ির সঞ্চিতিটা কত টাকা? তাহলে আমরা টাকাটা দেখি। কুড়ির সঞ্চিতি হচ্ছে আমাদের কত টাকা? কুড়ির সঞ্চিতি 2700। দান হচ্ছে 27 আর দান হচ্ছে 4,000 আর 4,000। জরিমানা 2,000। তাহলে কুড়ির সঞ্চিতি কত টাকা জরিমানা হচ্ছে 2,000 না? জি স্যার। জরিমানা 2,000, কুড়ির সঞ্চিতি 2700। তারপরে হচ্ছে দান, দানটা, দান হচ্ছে দানটা কত ছিল 2,500। আমাদের? দান হচ্ছে 4,000। দানটা হচ্ছে আমাদের 4,000 লিখলাম। অবচয়, অবচয় নিয়ে আমাদের একটা প্রবলেম রয়েছে এখানে। অবচয় হচ্ছে কতটুকু আসবে? যতটুক অননুমোদনযোগ্য অবচয় এতটুকু। তাহলে অবচয়ের কথা এখানে বলছে, দেখো অবচয় কত বলছে এখানে? 30,000 আর অনুমোদনযোগ্য অবচয় 9,000 স্যার। নিচে বলছে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 9,000। তাহলে আমাদের মোট অবচয় হচ্ছে 30,000। তার মধ্যে 9,000 30,000 মাইনাস টাকা আসবে স্যার। 9,000। অনুমোদন দিছে। তাহলে 9,000 বাদ দিব আমরা। 9,000 বাদ 21,000 টাকা আসবে স্যার। যতটুক হবে এতটুক হচ্ছে আমাদের কি হবে? কি হবে তাহলে বলো? অননুমোদনযোগ্য অবস্থা। অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য অবচয়। তাহলে কিভাবে লিখবো অবস্থয়? অবস্থয় হচ্ছে এই যে এখানে দেখা দিব আমরা 30,000 মাইনাস 9,000। 30,000। এইটার থেকে আমরা কি করব? অনুমোদনযোগ্য অবস্থায় হচ্ছে 9,000। এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমাদের এখানে হবে 21,000। এবার টিকা কোথায় দিব? এর সাথে সাথেই লেখা দিব। শেষে দিয়ে দিবনি, সব দিয়ে দিব। এবার এগুলো যোগ করি আমরা, যোগ করে দেখো এই টাকাটা হয় কিনা। যোগ করার জন্য সময় দিলাম, যোগ করো সবাই। নেক্সট স্যার। বা অংশীদারি এবং যৌথ মূলধনির যত অঙ্ক করব, সাধারণত এখানে আরেকটু অ্যাড হবে। অংশীদারি অঙ্কে যায় কয়েকটা এন্ট্রি অ্যাড হবে যে অংশীদারটা কি কি ব্যবসা থেকে পাবে।
অংশীদারটা ব্যবসা থেকে পাবে হচ্ছে মূলধনের সুদ, অংশীদারদের বেতন, উত্তোলনের সুদ, এই 3-4টা এন্ট্রি অ্যাড হবে, আর সবগুলা কিন্তু এইগুলোই। তাহলে এইগুলোর একদম ভালোভাবে এন্ট্রিগুলো মুস্ত করে রাখলে আশা করা যায় এই চ্যাপ্টারের অসংখ্য ম্যাথ পারা যাবে। তাহলে এরপরে আমাদের আরেকটা ধাপ রয়েছে, এটা হচ্ছে আমরা কি লিখবো, যেটা বের হলো, আমরা উপরে এই যে উপরে আমাদের মোট লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ ছিল, এর সাথে হচ্ছে আমরা যোগ করলাম হচ্ছে কি অননুমোদনযোগ্য খরচ সমূহ যোগ করলাম। যোগ করার পর যেটা আমাদের বের হলো, এটার নাম আমরা লিখবো হচ্ছে কারবারি ও অকারবারি আয়। মানে এখানে কিছু কারবারি আয় রয়েছে, এখানে কিছু অকারবারি আয় রয়েছে। তাহলে 2,54,900, এটা উপরের সাথে যোগ করে তো এটা হয়েছে না, 2,54,900। এইখান থেকে আমরা একটু ভালোভাবে খেয়াল করবো, এগুলোর নাম মুখস্থ করলে চলবে, বাদ অকারবারি আয় সমূহ। আমাদের মেন হচ্ছে এইটুক, এইটুক পড়লে এইটুক এমনি পারা যাবে। অকারবারি আয় সমূহ কি করবো এখান থেকে বলো, বাদ দিব। বাদ দিব। এই অকারবারি আয়গুলো আমি দেখা দিচ্ছি, মুখস্থ করতে হবে না। কিভাবে অকারবারি আয়গুলো থাকবে, অকারবারি আয় হচ্ছে আমাদের এই যে ক্রেডিট পাশে থাকবে, এই যে ক্রেডিট পাশে থাকবে। তার মধ্যে আমি তো একটা নোট লিখে দিছিলাম কোনটা আমাদের কি হবে, কারবারি আয় কয়টা হবে। কারবারি আয়ের মধ্যে আমাদের এই 2-3টা এন্ট্রি মুখস্থ রাখতে হবে। যেমন এই যে এখানে দেখো কি, বাট্টা প্রাপ্তি, তারপরে কি অন্যান্য আয়, অনন্য কমিশন কমিশন। প্রাপ্তি, মোট লাভ, কয়টা এন্ট্রি এখানে, 4টা স্যার। 4টা। এই 4টা বাদ দিয়ে সবগুলাকেই আমরা, এই 4টা হচ্ছে আমাদের সর্বদা কারবারি অন্তর্ভুক্ত আয়, করব। তাই অকারবারি আয়ে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই 4টা আমাদের যেগুলো থাকবে এগুলো বাদ দিব, দিয়ে বাকি হবে। নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো। তাহলে আমাদের দেখো এইখানে তাহলে অকারবারি আয়ের মধ্যে কি মোট লাভ আসবে, বলো এই যে অকার্যকর অন্তর্ভুক্ত হবে না। মোট লাভ তাহলে স্যার, প্রাপ্তি স্যার আসবে, আসবে না। শেয়ার জি অধিকার স্যার। আসবে, জি স্যার, তাহলে এটা আসবে, লভ্যাংশ লভ্যাংশ আসবে। আসবে, শেয়ার হস্তান্তর সবগুলো আসবে, সবই আসবে স্যার। ভগ্নাবশেষ বিক্রয় আসবে, করমুক্ত কমিশন সরকারি প্রাপ্তি সিকিউরিটি আসবে না সুদ স্যার। আসবে। এই যেটা কমিশন প্রাপ্তিটা এটা কি, আসবে না। জি স্যার, আর এটা আসবে বার্তা না। প্রাপ্তি আসবে না। এটা হচ্ছে আমাদের কারবারি আয়, এটাও আসবে উপাদান না। লাগবে না। বাট্টা এটা আসবে না প্রাপ্তিটা, স্যার। এটা হচ্ছে এটাও কারবারি আয়। এই জন্য এটাও আসবে না। তাহলে দেখো এই পাশের গুলা কি সহজ আছে না, জি জি স্যার। স্যার। তাহলে এই পাশের গুলো আমরা সব কপি পেস্ট করে ওইখানে লিখে দিব। কি লিখবো, শেয়ার অধিহার, অধিকার, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, তারপরে আবেদন। ভগ্নাবশেষ বিক্রয়, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, যা আছে সরাসরি লিখে দিব। তাহলে এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। লিখতে পারবো, জি স্যার। বুঝতে পারছি কি বলেন। জি স্যার, বুঝছি। প্রথমে অকারবারি আয় বাদ যাবে। আচ্ছা, অকারবারি আয় কোন পাশে থাকবে, ক্রেডিট পাশে থাকবে। ক্রেডিট পাশে, ক্রেডিট ক্রেডিট পাশে আর পাশের হচ্ছে মধ্যে কমিশন, বার্তা প্রাপ্তি আর মোট লাভ, এগুলা বাদ দিয়া। ক্রেডিট পাশের মধ্যে কিছু আমাদের কি থাকতে পারে, কারবারি আয়। কারবারি অকারবারি একসাথে থাকবে। তাহলে আর হচ্ছে ওগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে এগুলো অকারবারি। তাহলে আমরা লিখি যে এইভাবে লিখি আমরা, সবাই লেখেন। শেয়ার লভ্যাংশ। লিখলাম, লভ্যাংশ লিখলাম, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। লিখে যে টাকা আছে জাস্ট এই টাকাগুলোই কপি পেস্ট করে বসা দিলাম। তোমরা লেখো, আমি জাস্ট কপি টু পেস্ট করে দিলাম। দেখো কোনো পরিবর্তন, আপনারই তো সুবিধা স্যার। হ্যাঁ। আয় ছিল ওটা। উপরে ছিল আমাদের এই যে এটা কারবারি ও অকারবারি আয়। কারবারি ও ওখান থেকে অকারবারি আয় অকারবারি আয় যদি বাদ দেই তাহলে কারবারি আয় থাকলো। অকারবারি আয় আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে তাহলে কারবারি অকারবারি আয় আয় থাকলো। বাদ দিলে আমাদের কি থাকলো, কারবারি আয় স্যার। শুধু কারবারি আয় থাকলো। এটা লেখো, যেটা থাকলো এটার নাম হলো, যেটা বাদটার দিয়ে যেটা বের হলো, এটার নাম হচ্ছে অকারবারি আয়। এই যোগফলটা এক লাইন নিচে নিয়ে দাও। কারবারি আয় লিখছো, এটুকু কি বুঝতে পারছি আমরা। নিচে আবার হচ্ছে অকারবারি আয় যোগ করলাম, এটা মানে কারবারি আয় এটা হবে। হচ্ছে ভাই, আগে কারবারি আয় লেখেন, লিখছেন। জি স্যার। কারবারি আয় লেখার পর এই অকারবারি আয়গুলো আবার যোগ করতে হবে। ওরে আল্লাহ। যোগ করার সময় কিছু খালি শর্ত, কপি পেস্ট। যোগ করার সময় কিছু শর্ত আছে আবার। যোগ বিয়োগ করার সময় কোনো শর্ত নেই।
বিয়োগ করার সময় যে টাকা আছে ওই টাকাগুলোই আমরা সরাসরি কাজ করে দিলাম, জাস্ট হুম। ওইটাকে তুলে কপি টু পেস্ট করে বসা দিলাম। কিন্তু বাদ দেওয়ার সময় কিছু শর্ত রয়েছে। আর বাদ দেওয়ার সময় আমাদের এই যে এন্ট্রিটা আসবে না, শেয়ার অধিহারটা আসবে না এখানে যোগ করার সময়। এটা হচ্ছে আমাদের কি, শেয়ার অধিহারটা বাদ দিয়ে, শেয়ার অধিহার হচ্ছে আমাদের কারবারি, এটা হচ্ছে আমাদের দায়, শেয়ার অধিহার হচ্ছে একটা দায়। এই জন্য আমাদের এই কারবারি অকারবারি আয়ের মধ্যে এটা আসবে না। স্যার লভ্যাংশ, এই লভ্যাংশটা হচ্ছে আমাদের অকারবারি আয়। লভ্যাংশ কি আমরা লভ্যাংশটা লেখো। আর এই লভ্যাংশের সাথে আবার একটু কাজ রয়েছে। লভ্যাংশের সাথে কি কাজ রয়েছে অকারবারি দেখো। এই যে লভ্যাংশটা আমরা এইভাবে লিখবো, লভ্যাংশ লিখবো হচ্ছে লভ্যাংশ 36,000 টাকা আছে না এখানে, দেখো এখানে কত 36,000, আছে, জি স্যার। 36,000 আছে। তাহলে এই লভ্যাংশটাও লিখলাম। লেখার পরে একে গুণন দিব 100 দিয়ে, ভাগ করবো 80 দিয়ে। এটার কে বলা হয় মোটা অঙ্কিত, এটাকে বলা হয় হচ্ছে মোটা অঙ্কিত। স্যার, এটা নিয়ম। হ্যাঁ, এটা নিয়ম। লভ্যাংশের সাথে এই কাজটা আমরা করবো, এটার নাম হচ্ছে মোটা অঙ্কিত। ইংলিশে বলা হয় গসিং আপ। গসিং আপ মানে এখান থেকে 20% কর বাদ দেওয়া হয়েছে। 20% বাদ দিলে কি, 100 থেকে 20 বাদ দিলে 80 হয় না, বলো। জি স্যার। জি তাহলে স্যার। আমাদের এখানে মোট টাকাটা বানাইতে হবে, যেন 100 দিয়ে গুণন 80 দিয়ে ভাগ। তাহলে লভ্যাংশ যে টাকা ছিল যোগ করার সময় আমরা এই টাকাটা লিখবো, লেখে গুণন 100/80, 45,000 লভ্যাংশ লিখবো। তারপরে শেয়ার হস্তান্তর ফি, এটার সাথে কোনো কাজ নাই, তাহলে শেয়ার হস্তান্তর ফি যা আছে তাই লিখবো এখানে। তারপরে ভগ্নাবশেষ বিক্রয়, এটার সাথে কোনো কাজ নাই, এটাও যা আছে তাই লিখবো। আর এই যে এটার সাথে একটু কাজ আছে, কর মুক্ত, একটু ভালোভাবে খেয়াল করে এন্ট্রিটা। জি স্যার। লভ্যাংশকে কি করব আমরা, লভ্যাংশকে কি করব, মোটা অঙ্কিত করব। মোটা অঙ্কিত জি করার স্যার, 20%। গুণন 100 বাই কত, 80। 80। 80। শেয়ার হস্তান্তর ফি কোনো কাজ করব না, ভগ্নাবশেষ বিক্রয় কাজ করব না। এই যে এটা কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এই কর, কর মুক্ত যে কোনো এন্ট্রির সাথে কর মুক্ত থাকলে বাদ অকর ধার্য সম্পন্ন হবে। এই যে ও দেখো, কর আচ্ছা। মুক্ত যে যার সাথেই থাক, যে কোনো এন্ট্রির সাথে কর মুক্ত এই কথাটা বলা থাকলে এটা আমরা এই যে এখানে টাকা ধার্য করবো। অকর ধার্য কতটুক করব, এখানে যা থাকবে তাই। জি স্যার। যদি উপরে 10,000 থাকে নিচে কত করবো অকর ধার্য, 10,000। 10,000। 10,000 করে জিরো করে দিব। আর 10,000। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ যা আছে তাই লিখবো। তাহলে আমাদের এই যে অকারবারি আয় বিয়োগ করার সময় কোনো কাজ করা যাবে না। আর বিয়োগ করার সময় একটা এন্ট্রি আমাদের বাড়তি, কোনটা বাড়তি আমাদের, শেয়ার স্যার, অধিকার, অধিহারটা বাদ যাবে স্যার। এটা হলো বাড়তি। আর যোগ করার সময় শেয়ার অধিকারটা আসবে না, লভ্যাংশের সাথে আমরা কাজ করব, কর মুক্ত থাকলে এটা কাজ করব। লভ্যাংশকে মোটা অঙ্কিত করব গুণন 100/80 দিয়ে। আর হচ্ছে আমরা কি করব, কর্মস্থ যাচাই থাকবে তাকে অকার্যধার্য করবো। সম্পূর্ণ করে দেব। তাহলে কি বুঝতে পারছি বলো, জি জি স্যার। স্যার। করলি কাজ শেষ। এবার আমরা এগুলো যোগ করি, দেখো যোগ করে এটা হলো কিনা আমাদের। কর্ম যোগ করে এটা হলে উপরের সাথে কি করে দিব, এটা উপরের সাথে যোগ করে যোগ দিব। দেবো। তাহলে যোগফলটা কত হয়, যোগফলটা চেঞ্জ হবে মেবি। দেখো এটা কি আমাদের ঠিক আছে কিনা, এটা আগে যোগ করো, এই এন্ট্রি গুলো যোগ করে দেখো এটা হয় কিনা। আর এই 45,000, 8,000, 4,500, 9,000। সাবিহা যোগ করছো, প্রথমের এন্ট্রি গুলা মুখস্থ করা লাগবে, আর হচ্ছে যোগ অকার বেরিয়া সমূহ গুলা দেখা লাগবে। বাদ গুলা তো ক্রেডিট পাশে দেওয়া আছে। এই বাদগুলো তো ক্রেডিট পাশে দেওয়া আছে, এই বাদগুলোই তো আবার এখানেই লিখবো যোগ। বাদগুলোই তো এই যোগের মধ্যে লিখছি, খালি লভ্যাংশটা তোমার মনে রাখতে হবে। আর কি করমুক্ত সরকারি সিকিউরিটির একসাথে কাজ আছে এটা মনে রাখতে হবে। এই অঙ্কে শুধু শেয়ার অধিহার আসলো না, অন্য অন্য অঙ্ক কি সেম, মানে পৃথিবীতে এই অঙ্কের পৃথিবীর যতগুলো আছে সব এই নিয়ম। শেয়ার অধিকার এখানে থাকবে, এখানে থাকবে না, কারণ এটা হলো দায়।
আচ্ছা স্যার, বুঝছি। আর এগুলো হচ্ছে আয়, আয়গুলো এখানে থাকবে যোগ করার সময়। তার মোট আয় আসছে হলো 1,91,900। এটা ঠিক আছে কিনা ভাই? জি স্যার, ওটা ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরোটার সাথে যোগ করলে কত হলো? এক লাখ, 91,900। 1,91,000 হবে কেন? এখানেই তো 1,43,000 আছে। 1,43,000-এর সাথে 76,000 যোগ করলে 1,91,000 হবে কেন? স্যার দাঁড়ান স্যার, আবিহা, যোগটা ঠিক করো। দুটো যোগ করো। স্যার ওখানে 1,15,400 আসছিল। জি স্যার, এটা ওখানে 1,15,400, ওখানে লেখা ভুল হয়েছে স্যার। সরি, 1,15,400 না? জি আর স্যার। এটা যোগ করলে 1,00,000 কত এখন হলো? 91,900। 91,000, 1,91,900। এটা হচ্ছে আমাদের মোট আয়। এরপরে আমাদের কর দায় করতে হবে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র মোট আয় পর্যন্ত শিখবো, আর কর দায় আমরা আগামী ক্লাসে সবটি কর দায় শিখবো। আজকের ক্লাসে অসংখ্য ম্যাথ আমরা শিখবো হচ্ছে মোট আয় পর্যন্ত।